আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সংবাদে, সাথে আছে আমি সারা মেহজাবিন। ইরান ইসরায়েল সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সাথে মধ্যপ্রাচ্যের সংঘাত দমনের আহ্বান জানিয়ে এক হয়েছেন G7 নেতারা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত পুতিন ও এরদোয়ান। ইরান ইসরায়েলের সংঘাতের উত্তেজনা এবার G7 বৈঠকে। সম্মেলনে এবারের মূল আলোচ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সংকট। কিন্তু ইসরায়েল ইরান হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আলোচনা নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধ বন্ধে ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়েন ট্রাম্প। সম্মেলন শেষ না করেই দেশে ফিরেন ট্রাম্প। পরে ফরাসি প্রেসিডেন্ট নিশ্চিত করেন ইরান ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তেল আবিব যুদ্ধবিরতি কার্যকর হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান ইসরায়েলের সাথে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান, তা একটি ভালো দিক। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। ইরান এবং ইসরায়েলের মধ্যে গেল 4 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলেছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্ব হয়তো সংঘাত বন্ধের আলোচনা করবে, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যাবে। ইসরায়েল পরমাণু যুদ্ধ উস্কে দিচ্ছে। এদিকে খোলা চিঠিতে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সহ 21টি মুসলিম দেশ। মাসুদ রানা, নিউজ 24। ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের মন্তব্যকে আগুনে ঘি ঢালা বলে নিন্দা জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এমন মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ট্রাম্পের সমালোচনা করে বলেন, আগুন উস্কে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করবে না, বরং সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে। এ সময় ইরান ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশেও পড়বে এর নেতিবাচক প্রভাব। সমস্যা হতে পারে তেল, গ্যাস, সার আমদানিতে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এখনই বাড়ানো হচ্ছে না জ্বালানি তেলের দাম। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। ইরান ইসরায়েল যুদ্ধ এখন গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা। দুই পরাশক্তি কেউ কাউকে ছাড় দিচ্ছে না, ফলে সারা বিশ্বে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। এই যুদ্ধে বাংলাদেশের উপর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সকালে সচিবালয়ে এই বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে আশঙ্কা অর্থ উপদেষ্টার। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রিটা করছে, ডেফিনেটলি আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি। এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি যদি বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। অর্থ উপদেষ্টা জানান, এখনো বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে সমীকরণ পাল্টে যেতে পারে, তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ প্রশ্ন যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছি ওটা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো, তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে হুমকির মুখে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ও কর্মচারী সহ ২,০০০ বাংলাদেশি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, এর মধ্যে ইরানে অবস্থানরত প্রায় ১০০ বাংলাদেশি নাগরিককে নিরাপদে স্থানান্তর ও দেশে ফেরত আনতে সকল ব্যবস্থা গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হবার দায়ভার কিছুটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়ে গেল জমজমাট ঈদ পুনর্মিলনী। এই ঈদ আনন্দ আড্ডা পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে নাইম আবদুল্লার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসে এখনো বইছে ঈদের আমেজ। সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়ে গেল প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ঈদ আনন্দ আড্ডা। মিন্টো এলাকার নতুন ভ্যানু মিন্টো কিচেনে আয়োজিত এই অনুষ্ঠানে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। ঈদ আনন্দ আড্ডায় ছিল সুস্বাদু খাবারের পসরাও। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দেশের ঈদ উদযাপনের আমেজ পৌঁছে দিতেই এই আয়োজন। এই উৎসব শুধু একটি পুনর্মিলনী নয়, বরং প্রবাসী থেকেও বাংলাদেশের ঈদের আমেজ এবং সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আসরে অংশ নেয় যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে আসা ৭২টি দল। ক্যাটাগরি সিতে চ্যাম্পিয়ন হন ফাদিল ও জাহেদ, আর ক্যাটাগরি ডিতে চ্যাম্পিয়ন হন সারোয়ার ও শামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আখতার হোসেন। শোহেদ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ক্যাসল পয়েন্টের সংসদ সদস্য রেবেকা হ্যারিস। বিশেষ অতিথি ছিলেন অ্যান্ড্রু শেলডন, এসেক্স কাউন্টি কাউন্সিলর হারুন, কাউন্সিলর ডিন সিল্ক। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও প্রাইজ মানি। প্রথমবারের মতো জামায়াতকে ছাড়াই বৈঠক করল ঐক্যমত্য কমিশন। সংলাপে সংবিধানের ৭০ অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি বিষয় একমত হয়েছে সব দল। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ১০০ করার ব্যাপারেও ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলছেন, সব বিষয় একমত হওয়া সম্ভব নয়, তবে দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসের মধ্যে জুলাই সনদের ব্যাপারে আশাবাদী তিনি। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে বসে কমিশন। মধ্যাহ্ন বিরতিতে বের হয়ে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলে ঐক্যমতে পৌঁছেছে সব দল। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। ৭০ অনুচ্ছেদের অর্থ বিল আস্থা ভোট ছাড়াও সংসদে স্থায়ী কমিটির পদ নিয়ে ঐক্যমতে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। সেখানে যে স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন যে ৪টে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে ৪টার ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে, সে ব্যাপারে আমরা একমত হয়েছি। এর আগে বৈঠকে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে সহযোগিতা দেখাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐক্যমত কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি ও গণ অধিকার পরিষদ। ঐক্যমত কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকার জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের
কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। বৈঠকে 30টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী যোগ না দেওয়ার সমালোচনা করেন কেউ কেউ। কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার যোগ না দিলেও বুধবারের বৈঠকে যোগ দেবে জামায়াত। জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বুধবার ও বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐক্যমত কমিশন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। শেয়ারবাজার কেলেঙ্কারিতে এবার ফৌজদারি মামলার আসামি হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রতারণার মাধ্যমে শেয়ারবাজার থেকে 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট 15 জনের নামে মামলা করেছে দুদক। প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। সাকিব আল হাসান 2022 সালে বাতিল হলেও 2018 সালে সাকিবের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি হয় দুদকের। এবার সেই দুদকের মামলাতেই আসামি হলেন খোদ এই বিশ্বসেরা অলরাউন্ডার। হ্যালো 106। শেয়ার বাজারের বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে প্রায় 257 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ এই মামলায় নাম আছে আরও 15 জন আসামির। জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা 1 সহ 15 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়, মামলার মূল আসামি আবুল খায়ের ওরফে হিরু শেয়ার বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং তার এই কারসাজির অংশ হিসেবে সাকিব আল হাসান কয়েকটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড, এই তিনটি কোম্পানির শেয়ারে তিনি বিনিয়োগ করেছিলেন এবং এই বিনিয়োগ কার্যক্রম যেটা ছিল সেটা ম্যানিপুলেট করা হয়েছে। মার্কেট ম্যানিপুলেশনের সাথে তিনিও সম্পৃক্ত ছিলেন। এদিকে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী 22 জুন সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে তলব করেছে দুদক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।